নিজে নিজে কথা বলে আর মনে হেসে ফেললো ফুল। আলমারি থেকে বাসন্তী রঙের পাঞ্জাবি বের করলো। ফুলের লেহেঙ্গা গাঢ় হলুদ রঙের, সকালেই শাশুড়ি ঘরে রেখে গেছে। এত বলেছে নিচে না নামতে, একেবারে তৈরি হয়েই নামতে। হলুদের স্টেজ শিউলি ফুলের গাছের নিচে করা হয়েছে। ফুলের ভাবনার মাঝে শুভ বেরিয়ে আসলো। তার লোমহীন উন্মুক্ত বক্ষস্থল দেখেই ফুল অন্যদিকে তাকালো। শুভ গতবারের মতো লজ্জা পেল না। তার লজ্জা কোথায় পালালো কে জানে। তবে ফুলকে লজ্জায় ফেলতে বেশ লাগলো। বিছানার ওপর সাজানো জিনিসপত্র দেখে মুচকি হাসলো। এক হাত মাথার চুল মুছতে গিয়েও থেমে গেল। ফুলের মনোযোগ পেতে গলা কেশে পরিষ্কার করে নিল। ফুলের পিছনে দূরত্ব বজায় রেখে ঝুঁকে কানের কাছে ফিস ফিস করেই বলল, লাজুক ফুল। ফুলের মনে হলো কেউ তার শরীরে 100 কেজি বরফ ঢেলে দিয়েছে। শরীরে শিহরণ বয়ে গেল শুভর ডাকে। ফুল নড়ে চড়ে সরে যেতে চাইলে শুভ আটকালো। ফুলের হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো। ফুলের চাঞ্চল্য দৃষ্টি শুভর বক্ষ ছাড়া সব দিকেই বিচরণ করছে। আকর্ষণীয় সুদর্শন পুরুষ নয় শুভ, তবু লাজ রাখা চোখ শুভর দিকে তাকাচ্ছেই না। শুভ বলল, স্বামীর সেবার মধ্যে একটি হলো স্বামী গোসল সেরে আসলে মাথা মুছে দেয়া। দাও তো, আমার ভেজা চুলগুলো মুছে দাও। ফুল আঙ্গুল ফোটাচ্ছিল, পায়ের আঙ্গুল মাটিতে বিঁধে দিচ্ছে। ফুলকে অপদস্থ হতে দেখে শুভ মজা পেল। ফুলের দিকে মাথা নুইয়ে দিল। নিঃশ্বাস করতে করতে ফুল মাথা চুল মোছা শুরু করলো। তার দৃষ্টি ভুলেও শুভর দিকে পড়ছেই না। শুভ ভীষণ মজা পাচ্ছে। ফুলকে আরেকটু লজ্জায় ফেলতে শুভ দুষ্টু বুদ্ধি আটলো। শুভ আহ করে শব্দ করে উঠল সে। ফুল সরি সরি বলে শুভর সিল্কি চুলে হাত বুলাতে থাকলো। তার চোখে মুখে ভয়। শুভ দাঁড়িয়ে গেলে অসাবধানতা বশত ফুলের হাত শুভর উন্মুক্ত বক্ষস্থলে লাগলো। ফুল চোখ বড় করে সেদিকেই তাকিয়ে রইল। লোমহীন বক্ষে কিছু একটা আছে, ফুলকেই ডাকছে। ফুল ক্রমশ এগিয়ে আসতে নিয়েও চোখ ফিরিয়েই নিল। চলে যাওয়ার জন্য বা বাড়াতেই শুভ ফুলকে 2 হাত কোমরে চেপে আটকে দিল। এবার ফুলের হাত জোড়া শুভর বুকে রাখা। ফুল চোখ বন্ধ করে নিল। শুভ হেসে বলে উঠল, তুমি দেখছি আমাকে ভয় পাও ফুল। ফুল তাকালো শুভর হাসি মাখা মুখটার দিকে। ভয়ঙ্কর কাণ্ড করলে ভয় পাবো না বুঝি? পৃথিবীতে তুমি প্রথম স্ত্রী যার স্বামীর আদর ভয়ঙ্কর লাগে। ফুল লজ্জায় নুয়ে পড়লো। মাথা ঠেকালো শুভর উন্মুক্ত বক্ষস্থলে। শুভ ফুলের মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, কয়েকদিন পর আবার ব্যস্ত হয়ে পড়ব। আমি চাই ছুটির দিনগুলো তোমার সাথে সময় কাটিয়ে দিতে। ফুল চুপচাপ শুনেই গেল। শুভ ফুলের মাথায় থুতনি রেখে বলল, আজ আমার সামনে তৈরি হবে ফুল। ফুল মাথা তুলে তাকালো। শুভ ফুলের গালে হাত ছুঁয়ে দিতে থাকলো। আবেশে তার চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। ফুল নিজেকে সামনে নিয়ে শুভর বাহু থেকে সরে এলো। দরজা খুলে শুভকে তাড়া দিয়ে বলল, তুমি তৈরি হও, আমি লেহেঙ্গা পরে আসছি। এবার কিন্তু আমাকে সাহায্য করতে হবে। শুভ হেসে বলল, যথা আজ্ঞা মহারানী। লেহেঙ্গার ওড়না শুভই গুছিয়ে দিল। আজ মায়ের কাজটা করতে পেরে বেশ আনন্দই লাগছে। শুভর ইচ্ছে করছে ফুলকে তার মা যেভাবে সাজিয়ে দেয় সেভাবেই সাজিয়ে দিতে। শুভ নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখলো নিজেদের একান্ত সময়ের জন্য। ফুল হালকা গহনা পরতেই যাচ্ছিল। শুভ সাজ সহজ করে দিল। হাতে কাঁচা গোলাপের মালা পেঁচিয়ে দিল। আর কপালে টিকলি, কানে গতকাল ফুলের শাশুড়ি পরি দেওয়া কানের দুল, চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়েছে। ফুল একদম তৈরি। শুভ বুকে হাত রেখে ফুলের উদ্দেশ্যে বলল, মরে যাব। ফুল ধ্যাত বলে শুভকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। শুভ বের হলো 5-6 মিনিট পর। ফুলের জন্য ছোট্ট চিঠি লেখে। আদিল এখনো ঘরের মধ্যে। শুভ বইয়ের পিছু পিছু ঘরে। সুইটি খানম একা হাতে মেহমানদের দেখছেন। হলুদ যার যার বাড়িতে হবে। অত দূরে যাতায়াতেরও ব্যাপার আছে। সাগরিকার এতে কোনো সমস্যা নেই। ফুল নিচে নামছিল তখনই শাশুড়ির সামনে পড়ে। ফুলকে দেখেই তার শাশুড়ির সমস্ত ক্লান্তিও যেন উধাও হয়ে গেল। ফুলকে ধরে আত্মীয়দের সামনে নিয়ে বলল, আমার মেয়েটাকে কি মিষ্টি লাগছে দেখেন বুবু। সবাই ফুলের প্রশংসা করলো। প্রিয়াও ঘর থেকে বের হয়ে আসলো। সে জর্জেটের হলুদ রঙের শাড়ি পরেছে। চুলগুলো কার্ল করে সামনে এনেছে। ব্লাউজের গলা এতটাই বড় করে বানিয়েছে যে বুকের অনেক অংশই উন্মুক্ত হয়ে আছে। শুভ ফুলের পিছনেই ছিল। সে জানে অনেকেই তাকে বউ পাগল বলবে, কিন্তু কেউ তো জানে না শুভ নিজের জন্য ফুলের পাশেই থাকছে। সুইটি খানমি
প্রিয়ার কাজটা সহজ করে দিল। এতক্ষণ ফুলের জন্য শুভর কাছে যেতেই পারেনি, দুই একটা কথা বলবে সেই সুযোগও দেয়নি। প্রিয়া আশেপাশে তাকিয়ে শুভর গা ঘেঁষে দাঁড়ালো, বুকের আঁচল আরেকটু নিচে নামিয়ে বলল, দেখো তো শুভ ভাইয়া, আমাকে কেমন লাগছে? শুভ বিরক্তিকর সুরে বলল। বিষধর নাগিন লাগছে। প্রিয়ার হাসি মাখা মুখটা নিমেষেই ভোঁতা হয়ে গেল। শুভ কথা শেষ করে আর দাঁড়ালোই না, হন হনিয়ে বাইরে চলে গেল। আদের আসছে না দেখে ফুলের শাশুড়ি ফুলকে উপরে পাঠালো। শুভ সেই যে রাগ করে বাইরে গেল, আসলোই না। ফুল লেহেঙ্গা দুই হাতে তুলে সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠল। আদিলের ফ্ল্যাটে এসে দরজায় 2-3 বার করাঘাত করলো। আদিল খুললো সময় নিয়ে, মুখটা শুকনো মনে হচ্ছে। ফুলকে দেখে দরজা ছেড়ে নিজের ঘরে গেল। শুভকে বিছানার ওপর শোয়া অবস্থায় দেখে ভ্রু যুগল কুঁচকে নিল। তোমাকে না বাইরে চলে যেতে দেখলাম, ওপরে কিভাবে আসলে? শুভ দুষ্টু সুরে পাল্টা প্রশ্ন করলো। স্বামীর উপর নজর রাখা হচ্ছে। হুম। ফুল ভেঙচি কেটে বলল। নজর না ছাই? ফুল আদিলের দিকে তাকিয়ে বুঝলো মন খারাপ। বিছানায় বসে জিজ্ঞেস করলো। মা ডাকছে ভাইয়া, সবাই অপেক্ষা করছে। আদিলের উত্তর শুভই দিল। ভাইয়া ব্যাচেলর জীবনটাকে মিস করছে, তাই কিছু সময় মৌন ব্রতে বসেছে, সময় হলে নিচে যাবে। ফুল অবাক হলো। বিয়ের পর কি এজন্য শুভ ফুলকে মেনে নিতে পারছিল না? মনে প্রশ্ন জাগলো। আদিল শুভর দিকে বালিশ ছুঁড়ে বলল। ওর কথা বিশ্বাস করো না ফুল, বাবার কথা খুব মনে পড়েছে। বাবা থাকলে সব কিছু তিনিই সামলে নিতেন, আমার উপর কোনো চাপ ফেলতেন না। এই দেখো, আজ দম ফেলার সুযোগ পাচ্ছি না। ফুলের বেশ মন খারাপ হলো। বাবার আদর সে কখনোই বোঝেনি, সব সময় ঝাঁটার বাড়িয়ে খেয়েছে। আদিলকে কিভাবে বুঝাবে সেই জ্ঞানও তার নেই। আদিল বুঝলো তার জন্য মেয়েটার মন খারাপ হয়ে গেছে। সে কিছু বলবে তার আগেই ফুল বলতে শুরু করলো। জন্ম ও মৃত্যু ওপরওয়ালার হাতে। শুনেছি মৃত্যু তারই হয় যে মামুদের প্রিয় হয়। বাবার হায়াত এতটুকুই ছিল। ভাইয়া, আপনি, আমি, আমরা পরজোর 2 হাত তুলে ওনার জন্য দোয়া করতে পারি। মন খারাপ করবেন না ভাইয়া। শুভ শোয়া থেকে উঠে বসে সে কখন হাঁ করে ফুলের কথা শুনছে। আদিল ফুলের বুদ্ধিমত্তার প্রশংসা করেই বলল। যাক, আমার গাধা ভাইয়ের কপালে ভালো কেউ জুটেছে। ফুল লজ্জায় পেল, মিনমিন সুরেই বলল। এভাবে বলে না ভাইয়া। আদিল ও শুভ দুজনেই হেসে ফেলল। হলুদের অনুষ্ঠান খুব সুন্দরভাবেই সম্পূর্ণ হলো। সারাটা সময় ফুল শুভর আশেপাশেই ছিল। শুভর মায়ের মুখ থেকে হাসি সরছেই না। আগামীকাল উনার আরও একজন মেয়ে আসবে, এরপরেই উনার পরিবার পরিপূর্ণ হয়ে যাবে। আদিলকে হলুদ মাখানোর সময় শুভ ফুলের হাত ধরে এগিয়ে গেল। বড় ভাইকে সারা মুখে হলুদ মাখিয়ে দিয়ে আনন্দ করলো। ফুল সবটাই উপভোগ করছে। এর আগে কখনোই বিয়ে দেখাই হয়নি। তার নিকটতম এমন কোনো আত্মীয়ও নেই। যারা ছিল ফিরোজের জন্য সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। শুভ সুযোগ বুঝে ফুলের কানে ফিসফিস করেই বলল। আমার ঘরে তোমার জন্য একটা চিঠি রাখা আছে। ফুলের চোখ জোড়ায় আনন্দ ভর করলো। সে প্রফুল্ল চিত্তে ছুটে গেল ঘরের দিকে। নিচে সবাই আনন্দ করতে ব্যস্ত। ফুল এতটাই খুশি ছিল যে বাড়িতে কেউ নেই তা ভুলেই গেল। শুভর ঘর থেকে চিঠি নিয়ে নিজের ঘরে চলে আসলো। চিঠি খুলে পড়তে শুরু করলো। প্রিয় হলুদ ফুল, যার পিঠে 2টো ডানা লাগালেই মনে হয় পরি হয়ে যাবে, হলদে পরি। অবশ্য এখন ডানাহীনা পরি বললেও পরীরা লজ্জা পাবে, কেননা তুমি আমার দেখা শ্রেষ্ঠ হলদে পরি। আজ একটা দুষ্টু কথা বলতে এলাম। তোমার বাঁ পাশের কোমরের 2 ইঞ্চি নিচে গাঢ় তিল আছে। আমার ইচ্ছে করছিল একটু ছুঁয়ে দিতে, কিন্তু তুমি লজ্জা পাবে তাই নিজের ইচ্ছেকে কোরবানি দিয়ে দিলাম। পরের বার সুযোগ পেলে শুধু ছুঁয়ে নয়, ভয়ঙ্কর কাজ করব। এই একদম বকবে না। আমি সবার কাছে ভদ্র বাচ্চা থাকলেও তোমার কাছে ঠোঁট কাটা শুভ থাকতে চাই। তোমার সামনে আমার মনে যা, আমিও তাই। একটা আবদার ছিল, মানবে? আজ রাতে আমার ঘরে ঘুমাবে? প্রমিস করছি সেদিনের মতো ভুল কিছু করব না। ইদানিং রাতে ঘুম হয় না, ভাবলাম বউকে পাহারাদার বানাই। কি আমায় পাহারা দিয়ে রাখবে? ইতি, ফুলের ভিতুবর। ফুল হাসতে হাসতে শুয়ে পড়লো। চিঠি জায়গা মতো রেখে নিচে নেমে আসলো। সে ভেবেই নিল কিছু সময় শুভর আশেপাশে যাবেই না, যেন শুভ বুঝে ফুল রাগ করেই আছে। তার বাবু বরের সাথে এইটুকু দুষ্টুমি কাজ করতেই পারে, যেমনটা শুভ করে থাকে তার সাথে।
খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই ক্লান্ত শরীরে বরাদ্দকৃত ঘরেই চলে গেল। প্রিয়া ঝটপট কাপড় প্লান্টে উপরে চলে আসলো। সে সকলের অগোচরে শুভর ঘরে গিয়ে খাপটি মেরে লুকিয়ে রইল। তার পরিকল্পনা খুবই কুৎসিত। শুভ ঘরে আসলে কাজ শুরু করবে। রাত তখন 12:30 কাটায়। বড় ভাইয়ের হাতে হাতে শুভ কাজ করে যাচ্ছে। তার আপাত মস্তক দেখে যে কেউ বলবে প্রফুল্ল, মনে খুবই ব্যথিত সে। আদিলের মুখে রানী লোক বল নিয়ে বাইরের পরিবেশ ঠিকঠাক করছে সে। ফুল নিচে এসে শাশুড়ির পিছু পিছু ঘোরাঘুরি করছে, ভুলেও শুভর সামনে পড়ছেই না। নিচে আসার পর একবার শুভ ডাকতে এসেছিল। ফুল শাশুড়ির আড়ালে লুকিয়েছিল। শুভ বুঝলো না তার ফুল বউয়ের ঠিক কি হয়ে গেল। এরপর যতবার ফুলের সাথে কথা বলতে গিয়েছে ততবারই নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছে। ভাবুক মনে শুভ বাইরে চেয়ারে বসেই রইল, একদম প্রধান ফটকের মুখোমুখি হয়ে, যেখান থেকে ফুলকে দেখা যাচ্ছে। ফুল শাশুড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে। সুইটি খানম যেদিকে যাচ্ছে ফুলও পিছু পিছু যাচ্ছে। শুভ লম্বা নিঃশ্বাস ফেল। এখন যে বউ হারা স্বামী সে, যার বউ কেন দূরে দূরে থাকছে বুঝতেই পারছে না। হঠাৎই শুভ চিঠির কথা মনে পড়লো। আজকে চিঠিকে একটু দুষ্টু কথায় লিখেছিল। মেয়েটা এজন্য লজ্জায় কাছে আসছে না তো? শুভর হাসফাস রোগটা আবার দেখা দিল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসলো। সে তো ফুলের সাথেই। না, আর ভাবতে পারছে না। ফুলের সাথে যেভাবেই হোক এখন কথা বলতেই হবে। শুভ উঠে দাঁড়ালো, চেয়ারটায় পা দিয়ে আঘাত করে ফেলেই দিল। তার রাগ হচ্ছে না, কিন্তু অনুশোচনা হচ্ছে। শুভ ত্রস্ত পায়ে এগিয়ে গেল, একদম ফুলের পিছনে গিয়ে দাঁড়ালো। আদিল সিঁড়ি ডিঙ্গিয়ে নিচে নামতে নামতে মায়ের উদ্দেশ্যে তখন বলল, আমার ফ্ল্যাটে ফুপুদের শোয়ার ব্যবস্থা করে দাও মা, আমি শুভর ঘরে থাকবো। শুভ চোখ বড় করে তাকালো। ফুলের দিকে চোখ পড়তেই দেখলো ফুল দুষ্টু হাসছে। শুভ ব্যথিত, খুবই ব্যথিত হলো। মনে মনে 100টা বকা দিল আদিলকে। বিগত 2 ঘন্টা ধরে বিবস্ত্র অবস্থায় প্রিয়া শুভর ঘরে তার জন্য অপেক্ষা করছে। শুভর আসার নাম গন্ধই নেই। ছোট ছোট মশার কামড়ে শরীরের অর্ধাংশ জায়গা ফুলিয়ে গেছে। প্রিয়া আর থাকলো না, জামা কাপড় পরে শুভর ঘর থেকে বেরিয়ে আসলো। ফ্ল্যাট থেকে বের হতে নিতেই আদিলের দেখা পেল প্রিয়া। এত রাতে শুভর ঘরের দরজা নড়তে দেখে বুঝলো মেয়েটা শুভর ঘর থেকে বের হয়ে এসেছে। আদিলের মুখের রং সঙ্গে সঙ্গে পাল্টে গেল। মুষ্টিবদ্ধ হাত খুলে শরীরে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে প্রিয়ার গালে থাপ্পড় বসিয়ে দিল। এতেও ক্ষান্ত হয়নি আদিল। প্রিয়ার বাম গালে আরেকটা দিয়ে বসলো। প্রিয়া গালে হাত দিয়ে ন্যাকা বোকা কান্না করতে করতে বলতে শুরু করলো, শুভ ভাইয়াকে গুড নাইট জানাতে গিয়েছিলাম আদিল ভাইয়া। তোকে শেষবারের মতো সাবধান করছি প্রিয়া, আমার ভাই ও তার স্ত্রীর আশেপাশে তোকে দেখলে জিভ টিনে ছেড়ে ফেলবো। ভাইয়া আমি তো। আদিল আগের তুলনায় জোরে ধমক দিয়ে বলল। আমার চোখের সামনে থেকে বিদায় হ। প্রিয়া প্রাণ হাতে নিয়ে দৌড়ে নিচে চলে গেল। এদিকে আদিল 2 আঙ্গুলের সাহায্যে কপাল খুশিয়ে বলল, পৃথিবীতে বিবাহিত পুরুষদেরও শান্তি নেই। রাত তখন 2:45 ঘরে। ফুল খুশি মনে নিজের ঘরে চলে আসলো। দরজা আটকে ঘরে লেহেঙ্গা নিচের অংশ খুলে চুলে হাত দিল। হাত ও মাথা থেকে কাঁচা ফুল খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। আলমারি থেকে সুতি জামা নিয়ে ঘরে পরিবর্তন করে নেওয়ার কথা ভাবলো। পিঠে চেনে হাত দিলে পিছন থেকে কেউ এসে ফুলের হাত আটকিয়ে দিল। ফুলের পিঠে মাথা ঠেকিয়ে ফিস ফিস কণ্ঠে বলল, দোহাই লাগে ফুল, এমনিতেই বড় অঘটন ঘটিয়ে ফেলেছ, নতুন করে আর কোনো অঘটন ঘটাবে না। ফুল সুতি জামার ওড়না খুলে গায়ে পেঁচিয়ে নিল। শুভ তখন ফুলের পিঠে আছড়ে পড়ে আছে। ফুল ফিসফিস করেই বলল, তুমি আমার ঘরে কেন শুভ? শুভ সময় নিয়ে উত্তর দিল, জানি না, আমি কিছুই জানি না। সে একই নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ফুলের পিঠে। আর ফুল সে তো ঠায় দাঁড়িয়েই আছে। তার ভাঙ্গা শরীর ভেঙে কুড়িয়ে দিচ্ছে এক একটা নিঃশ্বাস। আচমকায় শুভ ফুলকে ধরে বিছানায় শুইয়ে দিল। ফলস্বরূপ গায়ের ওড়না ঝরঝর করে নিচে পড়ে গেল। ফুলের পেটের ওপর হাত রেখে শুভ শুয়ে পড়ল। ফুল মাথা তুলে চোখের দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়ে গেল। শুভর রক্ত মাখা চোখ জোড়া দেখে ফুল এক হাতে ঢেকে দিল। শুভর ঠোঁট জোড়া মাতাল করা হাসি। ফুল আরেক হাত দিয়ে ঠোঁট ঠেকে দিল। শুভ সাথে সাথে ঠোঁট ছোঁয়ালো সেখানটায়। ফুল হাত দিয়ে সরিয়ে শুভর দিকে পিঠ দিয়ে শুয়ে বলল, নিজের ঘরে যাও। শুভ ফুলের পিঠ হাতড়ে বলল, হুম, বউয়ের ঘরে ঘুমাবো।
ফুল অবাক হলো, ঠাহর করতে পারলো অসাড় হয়ে যাওয়া শরীরটা আরেকটু মিইয়ে গেল। শুভ ফুলের ঘাড়ের ব্যথার জায়গায় হঠাৎই শুভ ঠোঁট ছোঁয়ালো। ফুল সাথে সাথে নিঃশ্বাস আটকে শুভর দিকে ফিরে মুখে মুখ গুছল। শুভ পরম যত্নে ফুলকে নিজের সাথে মিশিয়ে নিল। ফুল শুভর বুকে না ঘুষিয়ে বলল, পাগলামি করছো কেন? বিবাহিতা স্ত্রীকে সোহাগ করাকে তুমি পাগলামি বলছো? আমি কখন বললাম? শুভ তখন নিচু আওয়াজেই বলল, তাহলে কি বলতে চাইছো, সোহাগ করি? হ্যাঁ। বলে শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো। শুভ ছাড়লই না, বরঞ্চ কঠিন কাজ করে বসলো। বিবাহিত জীবনের এই পর্যন্ত যে কাজ সে করেনি। ফুলকে কাছে পেয়ে শুভর নস্টালজিক নাগরিক হওয়ার দোষ গায়ে মাখিয়ে নিয়েছে। আর ফুল সে স্বামীর থেকে প্রথম স্পর্শ পেয়ে সারা জীবনের জন্য নিজের গায়ে সিলমোহর মেরে দিয়েছে। শুভ ফুলকে তখন ছাড়লো যখন বুঝতে পারলো ফুল ঘুমিয়ে পড়েছে। ঠোঁটে চুমু খেয়ে কেউ ঘুমিয়ে যায় ভেবেই অবাক হচ্ছে শুভ। ফুলের ঠোঁট জোড়ায় হাত বুলিয়ে কয়েকবার আস্তে করে চুমু খায় তাতে। আর মোড়া ভেঙে ফুলের গায়ে কাঁথা দিয়ে বিছানা ছাড়ে সে। শরীরের সাথে মাথাটাও ঘাড় লাগছে শুভর। এখনই গোসল নিতে হবে, নয়তো নিঃশ্বাস আটকেই মারা যাবে। দীর্ঘ সময় ধরে শরীর ভিজিয়ে বের হলো শুভ। কোমরে তোয়াল পেঁচিয়ে বের হয়ে নিজের কাছে নিজেই বিরক্ত হয়ে গেল সে। ফুলের ঘরে তার কোনো পোশাকই নেই। এদিকে বিরক্তি, অপরদিকে ভালো লাগা। জীবনের প্রথম চুমু ফুলের জন্যই বরাদ্দ ছিল। শুভ এই চুমুর নাম দিল হালাল চুমু, যার ভাগিদার একমাত্র তার ফুল বউ ছিল। শুভ ঘর থেকে বের হলো না, টেবিল থেকে খাতা কলম নিয়ে ফুলের পাশে বসে চিঠি লেখা শুরু করলো। প্রিয় আদর ফুল, আজকাল তোমাকে দেখলে আদর আদর লাগে, ইচ্ছে করে একটু ছুঁয়ে দেই। অবশ্য সুযোগ পেলে হাতছাড়া করি না, নিজের প্রাপ্য বুঝে নেই। আজকের ভয়ঙ্কর কাণ্ডের জন্য তুমিই দায়ী। কে বলেছিল আমাকে অবহেলা করতে? এমনটা না করলে কি আর তোমার ঘরে লুকিয়ে থাকতাম? আর লুকিয়ে কখনো কি শুনেছ আদর খেলে ঘুমিয়ে পড়তে? তুমি ঘুমিয়েছ, অবশ্য ভালো হয়েছে, নয়তো কঠিন আবদার করে ফেলতাম। আজ তোমার পাশে বসে চিঠি লিখছি, এটা কিন্তু প্রথম। আগে তোমাকে অনুভব করে চিঠি লিখতাম, আর এখন ছুঁয়ে। দুই অবস্থানের মধ্যে পার্থক্য কি জানো? জানতে হবে না, বেশি জানলে কথা ফুরিয়ে যাবে। ঘুমানোর আগে গহনাও খুললে না। এই যে তোমার পাশে বসে লিখছি, এই লাইনটা লিখে তোমার কানের দুল খুলে দিচ্ছি। এবার হাতের চুড়ি। তুমি জানো ফুল, তোমার চুড়ি রিনিঝিনি শব্দ শুনে আমার বুকটা ধুকধুক করতে থাকে, আর থেমে যায় কখন জানো? তোমার স্পর্শ পেয়ে। না না, তোমাকে স্পর্শ করলে আমি অন্য পৃথিবীতে চলে যাই। এই অনুভূতি বোঝানো কঠিন। পায়ের নুপুর কে পড়তে বলেছে? আমি তো খুলতে গিয়ে তোমার পায়ের প্রেমে পড়ে গিয়েছি। আচ্ছা, পা দেখে কাউকে প্রেমে পড়তে শুনেছ? আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি ফুল, এত অনুভূতি, এত যন্ত্রণা সইতে পারছি না। তোমাকে ছুঁয়ে দিলে মরি মরি অবস্থা, আর না ছুঁয়ে দিলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। জানি দুটো একই, শুধু ব্যক্ত করতে পারছি না। নারীরূপী ভয়ঙ্কর ফুল, তোমার পাশে কখনোই আর শোবো না। তুমি আগুন, নয়তো আমি আগুন। দগ্ধ হচ্ছি আমি একাই, তোমাকে দগ্ধ হতে দিব না। শুনো ফুল, আজ লেখা শেষ করতে ইচ্ছে করছে না। তোমার দিকে তাকিয়ে 1000 পৃষ্ঠা লিখে যেতে ইচ্ছে করছে, যেন কেউ ভাবে রচনা লিখছি। আচ্ছা, এই রচনার নাম কি দিব? একজন স্বামীর অসহায়ত্বের রচনা, নাকি ভালোবাসার কাঙাল একজন অধমের সূচনা? দ্বিতীয়টাই মানাবে। আর লিখব না, এখন ঘুমাবো। আগামীকাল তোমার সুমধুর কণ্ঠ শুনে ঘুম ভাঙাবো। যাই, হ্যাঁ? ইতি, শুদ্ধ ফুলের অশুদ্ধ স্বামী। পুনশ্চয়। আমার তোমার পাশে ঘুমাতে ইচ্ছে করছে। শুভকে ফুলের ঘর থেকে বের হতে একমাত্র প্রিয়াই দেখলো। সে এসেছিল আদিলের ফ্ল্যাটের দিকে। তাদের ঘুমানোর জায়গা দেয়া হয়েছে সেখানটায়। অর্ধাবৃত্ত শরীরের লোভনীয় অংশ দেখে প্রিয়ার ইচ্ছে করছিল এখনই নিজেকে সঁপে দিতে। সে সিনেমায় দেখেছিল এভাবেই তো প্রেমের সূচনা হয়। একবার কলঙ্ক মাখাতে পারলেই ওই মেয়েটা দূরে সরেই যাবে। তারপর তারপর শুভর একমাত্র বউ প্রিয়া হবে। শুভর মনও তখন প্রিয়ার, শুভর শরীরও। ভাবতেই প্রিয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। তবে তার শকুনের মতো দৃষ্টি ফুলের ঘরের দরজার দিকেই আটকে থাকলো। এই মেয়ের যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। পরের দিন সকালটা অন্যরকম হলো ফুলের জন্য। ঘুম ভাঙলেও চোখ খুলেইনি ফুল। গতকাল রাতের কথা ভাবতেই লাজে মরে যেতে ইচ্ছে করছে।
বিছানার একপাশে শুয়ে আছে ফুল, ভুলেও পিছনে ফিরে তাকাচ্ছেই না। শুভর মুখোমুখি সে কখনোই হতে পারবে না, কিন্তু ফুলের তো এখন উঠতে হবে। আজ সাগরিকাদের বাড়িতে যাবে, বিয়ের দিন। শাশুড়ির হাতে হাতে কাজ করারও একটা ব্যাপার আছে। ফুল উপর হয়ে পাশ ফিরল, বাম চোখ খুলে তাকালো। পাশের বালিশটা খালি দেখতে পেয়ে অবাক হলো। সে তো শুভর কাছেই ছিল, একদম পাশে। ফুল উঠে বসলো, আড়ামোড়া ভেঙে উঠে যেতে নিলেই বিছানার উপর গহনা পড়ে থাকতে দেখলো। ফুল মনে করতে চেষ্টা করতে থাকলো সে কখন এগুলো খুললো, কিন্তু মনে করতেই পারলো না। গহনা হাতে নেওয়ার সময় কাগজের উপর চোখ গেল, বালিশের নিচে রাখা ছিল। ফুলের মুখে হাসি ফুটে উঠলো, চট করে কাগজ খুলে পড়তে শুরু করলো। চিঠি পড়া শেষ করেই ফুল লজ্জায় লাল নীল হতে লাগলো। চিঠি ভাঁজ করে কয়েকটা চুমু খেলো তাতে। পোশাক পাল্টে দৌড়ে চলে গেল শুভর ঘরে। শুভ বেঘরে ঘুমাচ্ছে, বিছানার এক পাশ খালি। আদিল কোন সকালে উঠে পড়েছে, অথচ ছোট রাজপুত্রের জায়গায় জাগার কোনো নাম গন্ধই নেই। ফুল সাবধানে পা ফেলে দরজা আটকিয়ে দিল। বিছানায় শুভর পাশে বসে এক মনে তাকিয়ে রইল। কানের পাশে তিলটা ফুলকে খুবই টানে, ইচ্ছে করে আদর বসাতে যেভাবে শুভ হুটহাট বসিয়ে দেয়। ফুল তীরের উপর হাত বুলালো। শুভ তখন নড়ে চড়ে যেভাবে ছিল সেভাবেই শুয়ে রইল। শুভ চেহারার দিকে তাকিয়ে বুঝাতে চেষ্টা করলো তার বাবু বর জেগে আছে নাকি ঘুমে। যখন বুঝলো ঘুমাচ্ছে তখন বিশাল একটা কাণ্ড করেই বসলো। শুভর কানের পাশে তিলটায় আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল। শুভ এতক্ষণ ঘুমের অভিনয় করছিল, ফুল ঠিক কি করে দেখতে চাচ্ছিল। ফুল ঠোঁট ছুঁয়ে সরে এসে লজ্জায় মুখে হাত দিয়ে রাখলো। সে তখনও জানেই না শুভর জেগে যাওয়ার ব্যাপারটা। শুভ ফুলকে লজ্জায় ফেললো না, তবে মনে মনে ভীষণ সন্তুষ্ট হলো। কিছুক্ষণ পর ফুলের নরম হাতজোড়া শুভর ঘন চুলের ওপর ভেতর চলে গেল। আলতোভাবে কয়েকবার হাত বুলিয়ে শুভকে ডাকলো। এই উঠবে না? ছোট্ট একটা ডাক, অথচ অনুভূতি বিশাল। শুভ চোখ বন্ধ করে রাখার ইচ্ছেই হলো না। এই মুহূর্তে মনে হলো চোখ খুলে ফুলকে না দেখলে তার চোখ অভিশাপ দিবে, বলবে ওহে চোখ, তুই পৃথিবীর বুকে জন্ম নেয়া ফুলকে দেখলি না, পাপ লাগবে তোর, ঘোর পাপ। শুভ চোখ খুলে ফুলের হাসি মাখা মুখখানা দেখে অস্পষ্ট স্বরে বলল, আজ সারাদিন আমার ভালো যাবে ফুল বউ। তোমার হাসি মাখা মুখটা যে দেখেছি। ফুল হাসি মুখেই উঠে দাঁড়ালো, বিছানা থেকে চাদর নিজে ভাঁজ করতে থাকলো। শুভ উঠে একেবারে গোসল সেরে বের হলো, কিন্তু কোথাও ফুলকে দেখতেই পেল না। বিছানার দিকে তাকিয়ে শুভ ঠোঁটের কোণে হাসি চলে আসলো। বিয়েতে পরে যাওয়ার পোশাক ঠিক করে রেখে গেছে ফুল, তার সাথে একটি কাগজ, হয়তো চিঠি হবে। শুভ মাথায় চুল মুছে চিঠি খুলে পড়তে শুরু করলো। প্রিয়, আমার দেখা পৃথিবীর শুদ্ধতম স্বামী তুমি। তোমার কাছে আমি সর্বসুখ পেয়েছি। একজন স্ত্রীকে কিভাবে আগলে রাখতে হয় তোমাকে দেখে জেনেছি। আমি গুছিয়ে বলতে পারি না, এতটুকুই বলবো, আমি তোমাকে অনুভব করি। তোমার আবদার, তোমার আকুলতা, তোমার ভালোবাসা সব কিছু সম্মান করি। নিজেকে কখনো এতটা বিশেষ অনুভব করিনি যতটা তুমি বুঝিয়েছ। এত বছর আমি মৃত্যু কামনা করতাম, তোমার সঙ্গ পেয়ে এখন আমি মৃত্যুকে ভয় পাই। ভয় পাই সুখের সময়ে যেন কোনো কালো আধার নেমে না আসে। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই শুভ। গতকাল রাতের জন্য দুঃখিত, আমি এমনটা করতে চাইনি। কিভাবে যেন আমার একটা ইচ্ছে পূরণ করবে শুভ। চাঁদনীর রাতে তোমার পাশে বসে গল্প করার খুব শখ জেগেছে। ইদানিং কত শত শখ জাগে বলা হয় না। তুমি বলেছিলে এ বাড়িতে আসলে সপ্তাহে 6 দিন আমার হাতে রান্না করা বিরিয়ানি খাবে। কই একদিনও তো খেললে না। তৈরি হয়ে নিচে আসো, আমি খাবার নিয়ে অপেক্ষা করছি। ইতি, শুভর ফুল। চিঠি পড়া শেষ হলেও শুভর ঘোর ভাঙলো না। নিমিষেই তাকিয়ে রইল গোটা অক্ষরে লেখা কাগজের দিকে, মুগ্ধ চোখে তাকিয়ে রইল তাকে। শুভ অনুভব করলো তার চোখের পানি, অন্তরে শীতল হওয়া বইছে। মেয়েটা এত আদুরে কেন? শুভ কখনই পারবে না মেয়েটাকে কষ্ট দিতে। চিঠিতে অসংখ্য চুমু খেলো শুভ, ঠিক ফুলের মতো। বুকে নিয়ে কিছুক্ষণ শুয়ে রইল। তারপর মনে পড়ল ফুলের বলা শেষাক্ত কথাটি। শুভ ছটফট তৈরি হয়ে ঘর থেকে বের হয়ে আসলো। প্রিয়ার মুখে মশার কামড়ের দাগ পড়ে গেছে, মুখে কুনে কুনে 12টা কামড় বসিয়েছে। ফোলা কমলেও লাল হয়ে আছে। প্রিয়ার পাতলা স্কিনে দেখতেও বিশ্রী লাগছে। 11টার মধ্যে সাগরিকাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। প্রিয়া টেবিলে বসে খাবার খাচ্ছে। যার চোখে বাজছে সেই প্রিয়াকে
এইটা সেটা প্রশ্ন করছে। ফুল রান্নাঘরে শাশুড়ির সাথেই ছিল। সুইটি খানম ফুলকে ধরে রান্নাঘর থেকে বের করে দিলেন। ফুলের হাতে 2টা খাবারের প্লেট ধরিয়ে দিয়ে বললেন, দুজনেই খেয়ে নে। ফুল টেবিলে বসে শুভর জন্য অপেক্ষা করছিল। এর মধ্যেই প্রিয়া ফুলকেই দেখছিল। মেয়েটা প্রিয়ার দিকে তাকাচ্ছেই না, নজর বারবার সিঁড়ির দিকেই আটকে যাচ্ছে। নিশ্চয়ই বরের অপেক্ষা করছে। প্রিয়া ফুলকে ভালোভাবে দেখে উঁচু সুরেই বলতে শুরু করলো, কেমন মেয়ে তুমি? রাতে দেখলাম শুভ ভাইয়া গোসল করে তোমার ঘর থেকে বের হচ্ছে, কিন্তু তোমার চুল তো। প্রিয়ার মা কথাটা শুনে এগিয়ে আসলেন। ঘর ভর্তি মানুষের পরোয়া না করেই ফুলের শুকনো চুলে হাত বুলালেন। নাক সিটকে বলতে লাগলেন, ছি ছি ছি, কেমন মাইয়া তুমি? পাক না পাক বুঝো না নাকি? নাপাক অবস্থায় হাঁড়ি পাতিলও চুয়েছ? ইয়াক, এই কেউ খাবার খাবেন না। তুমি কি মেয়ে? হ্যাঁ, মাকে কিছুই শেখায়নি? প্রিয়া এক টুকরো রুটি ছিঁড়ে মুখে পুরে নিল। তার মাকে শুনিয়ে ফুলকে ইচ্ছে করেই কথাগুলো বলেছে। বাকি কাজ প্রিয়ার মাই করে দিচ্ছে। ফুলের পাশে আরো 2জন মহিলা এসে দাঁড়ালো। ফুলের শাশুড়িও এলো ইতিমধ্যে। কারণ জানতে চাইলে মহিলাটি বলল, ছেলের বউকে মাথায় তুলে রাখছো ঠিক আছে, তোমাদের গেন্নাপাতি নাই থাকতে পারে, আমরা তো মেহমান, আমাদের আপ্যায়নটা অন্তত পাক সাপের ব্যাপারটা খেয়াল করতে। লজ্জায় ফুলের শাশুড়ির মাথা কেটে যাওয়ার মতো অবস্থা। নত মাথায় ননাসকে বললেন, আপা, ওরা শিক্ষিত, সব বুঝেও আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে। আহ, এখন এ মাইয়ার জন্য আমাকে সাফাই দিতে হবে না, আমাদের খাওয়ার ব্যাপার আমরাই দেখে নিব। ভাই মরে গেছে বলে এই বাড়িতে কোনো কদর পেলাম না। চলে যেতে ইচ্ছে করলে চলে যাও ফুপু। তাছাড়া আমরা মুরব্বীদের কাছ থেকে শিখেছি, স্বামী স্ত্রীর সম্পর্কের প্রমাণ লোক সমাজের চোখে যেন না পড়ে। খুব গোপনে ছোটোখাটো বিষয়গুলো সলভ করতে হয়। আধুনিক যুগে পানি খেতে হাত পাততে হয় না, মুখে অটোমেটিক চলে আসে। কাপড় হাত দিয়ে ধুইতে হয় না, মেশিনে দিলে একেবারে শুকিয়ে বের হয়, কোনো কষ্টই করতে হয় না। এমনভাবে চুল শুকানোরও মেশিন তৈরি হয়েছে, কয়েক মিনিটে কাজ শেষ করে ফেলে। তোমারও লাগবে নাকি ফুপু? আচ্ছা, যাওয়ার সময় একটা প্যাকেট করে দেবো নে। আদিলের স্পষ্ট বুলি সকলেই শুনতে পেল। কেউ জিহ্বা কাটলো তো কেউ জায়গা ছাড়লো। ফুল চোখের পানি ফেলছে। ফুফুর একটি কথায় তার মনে ক্ষত সৃষ্টি হয়েছে। ফুলের মা থাকলে হয়তো তার জীবন অন্যরকম হতো। শুভ আসলো হন্তদন্ত পায়, এসেই ধপ করে ফুলের পাশে বসলো। রুটি ছিঁড়ে ফুলের মুখের সামনে ধরে বলতে শুরু করলো, ছেলেদের লাজ লজ্জা খুব কম থাকে। আমরা যেখানে সুযোগ পাই সেখানেই বসে যাই, যেখানে সুযোগ পাই সেখানেই ঘুচে যাই। বাড়িটা আমাদের, বাড়ির প্রতিটা জিনিস আমাদের। বাথরুম অবশ্যই কারোর বাপের না, যেখানে ইচ্ছে হয় সেখানে গোসল করব। এতে এত কৈফিয়ত দিতে হবে কেন? আমরা তো কাউকে চাকরিতে রাখিনি। প্রিয়ার মা রাগে ফুলে ফেপে উঠেছে। প্রিয়া বুঝলো বিষয়টা নিয়ে ঘাটলে বাড়াবাড়ি পর্যায়ে চলেই যাবে। এতে করে তার পরবর্তী পরিকল্পনায় বাধা আসবে। মাসের পর মাস এ বাসায় থেকে যাওয়া হবেই না। প্রিয়া কথা টানলো, আহা মা, শুরু হয়ে গেল তোমার যুক্তি বুদ্ধি কথা। মজা করতে গেলে কিন্তু দেখলে সবাই সিরিয়াসভাবে নিল। আদিলের দিকে তাকিয়ে বলল, বিয়ের দিনও কথা শোনাচ্ছ ভাইয়া? মা তো ফুলের সাথে মজা করছিল, তাই না ফুল? ফুল মাথা তুলে তাকালো। প্রিয়ার ইশারায় হ্যাঁ বলতে বলছে। ফুল শুনল না। শুভকে উদ্দেশ্য করেই মিনমিন সুরেই বলল, বাদ দাও, আজকের এই দিনে রাগারাগি করো না। আদিলের উদ্দেশ্যে বলল, ভাইয়া, নাস্তা করেন? সাগরিকা আপুর সাথে কথা হয়েছে? কি বললো? ফুলের শাশুড়ি হাফ ছেড়ে বাঁচলেন। ফুলের উপর কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকালেন। আদিল কথা বাড়ালো না, তবে প্রিয়ার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, সাবধান প্রিয়া, আবারও বলছি। প্রিয়া কাচুমাচু করতে থাকলো। সাগরিকাদের বাড়ি পৌঁছাতে 2 ঘন্টা সময় লেগে গেল। বাড়ির বউ হওয়ার সুবাদে ফুলকে শাড়ি পরতে হলো। ফুলের শাড়ি গোলাপি রঙের, খুব সুন্দর করে ফুলকে পরিয়ে দেওয়া হয়েছে। আজ ফুলকে ঘরের মেয়েরা সাজিয়েছে। বিয়ের সময়কার ভারী গহনা পরেছে ফুল। শুভ ফুলকে দেখে কতক্ষণ হাঁ করে তাকিয়েছিল, হিসাব করাই যায়নি। গাড়িতে উঠে সারাটা পথ শুধু ফুলকেই দেখেই গেছে সে। ভারী মেকআপ ও সেলফলেস পোশাক পরিধান করে প্রিয়া কয়েকবার শুভর সামনে ঘুরঘুর করেছে। শুভ ভুলেও সেদিকে তাকালো না। তার আপাত মস্তকে ফুলের বাস। সাগরিকাদের বাড়ি এসেও প্রিয়া শুভকে আকর্ষিত করার জন্য ফন্দি আঁটতে থাকলো। লাল টুকটুকে শাড়ি পরেই সাগরিকাকে স্টেজে আনা হয়েছে। ফুল হাঁ করে সাগরিকাকে দেখতেই থাকলো। তার কাছে মনে হলো স্টেজে বসে থাকা মেয়েটা একটা জীবন্ত পুতুল। শুভর হাত পেঁচিয়ে ধরে আছে ফুল। দুজনেই একসাথে স্টেজের দিকে গেল। সাগরিকা ফুলকে দেখে জড়িয়ে ধরলো। কিছুটা অভিমানী কণ্ঠেই বলল, ভাবিকে একটুও মনে পড়ে না,
তাই না? সেই কবে দেখে আসলাম। ব্যস্ততার জন্য না হয় আমি যেতে পারিনি, তাই বলে তুমি আসতে পারবে না? ফুল মিনমিন করতে থাকলো। সে কি উত্তর দেবে ভেবেই পেল না। বিয়ের পর শুভ ছাড়া কারোর সাথেই সে তেমন ভাবে কথাই বলেনি। লজ্জা শঙ্কা ভর করে। অপ্রত্যাশিতভাবে নিজের জীবনের সাথে সকলকে জড়িয়ে ফেলে কি বলবে বুঝে উঠতেই পারে না। সাগরিকা আরও বলল, তোমার বরটা আস্ত বদমাইশ। ফোন কলে তোমাকে চাইলে জানো কি বলতো? বলতো আমার বউ আমার সেবা করতে ব্যস্ত, তুমি করতে পারো না, তাই বুঝো না। এটা কেমন কথা তুমি বলো ফুল? ফুল কি বলবে? সে বাঁকা চোখে শুভর দিকে তাকালো। শুভ জিভ কেটে নিচের দিকে তাকিয়ে হাসতে লাগলো। ভালো খারাপ মিলিয়েই আমাদের জীবন। সমাজে সাগরিকা, শুভ, আদিল ও তাদের মায়ের মতো ভালো মানুষ যেমন আছে, ঠিক তেমনই লিপি ও ফিরোজের মতো খারাপ মানুষও আছে। কখনো কখনো ভালো খারাপ মিলে একজনের জীবন শেষ হয়ে যায়, আবার কখনো খারাপ খারাপ মিলে সমাজ ধ্বংস হয়ে যায়। সাগরিকার ফুফাতো ভাইয়ের নাম কায়সার, বয়স 30 ছুঁই ছুঁই, চরিত্র খারাপ। মেয়েদের দেখলেই মনে কামোত্তেজনার সৃষ্টি হয়। মা বোন কাউকেই ভেদাভেদ করে না। লোক সমাজে সাগরিকাদের যথেষ্ট সম্মান আছে। আত্মীয় স্বজনেরা কম বেশি সকলেই কায়সারের চরিত্র সম্পর্কে জানে। তার জন্য কায়সারের থেকে দূরত্ব বজায় রেখেই চলে। আজ কায়সারের নজরে পড়েছে এই ফুল। অল্প বয়সী মেয়েটাকে দেখে কায়সারের শরীর ঝাঁকিয়ে উঠল। মায়াবী চেহারা দেখে গলা শুকিয়ে আসলো। সে পাঞ্জাবের কলার ঠিক করে স্টেজের দিকে এগোতে থাকলো। প্রিয়া আজ লেহেঙ্গা পরেছে, সিল্কলেস হাতার সাথে প্রশস্ত গলা, বুকের ভাঁজ অধিকাংশই বোঝাই যাচ্ছে। কায়সার স্টেজে উঠে ফুলের পিছনে গিয়ে দাঁড়াতেই প্রিয়ার দিকে চোখ পড়ে। প্রিয়াকে দেখেই তার কাছে রান্না করা রোস্ট মনে হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফুলকে ছেড়ে প্রিয়ার দিকে এগিয়ে গেল। বিয়ের কাজ যেহেতু আগে সম্পূর্ণ করা ছিল, দুই পক্ষের খাবারের পর্ব শেষ করে সকলে আবার বাড়ির দিকে রওনা হলো। মেয়ের সাথে ভাই বোন আসার একটা প্রচলন আছে। সাগরিকার সাথে আসলো কায়সার। এতে অবশ্য সাগরিকার বাড়ি থেকে নিষেধাজ্ঞাই ছিল, কিন্তু কায়সার শুনলে তো। পুরাতন বউকে নতুন রূপে ঘরে নিয়ে এসেছে আদিল। এত বড় হয়েও লজ্জায় মাথা নিচু করেই রেখেছে। বাড়ির মহিলারা সাগরিকা ও আদিলকে ধরে সোফায় বসিয়ে রেখেছে। সাগরিকার লাজ চরম কমই। মহিলাদের কথায় ঠাট্টার ছলে উত্তর দিয়ে দিচ্ছে সে। শুভ বাড়িতে এসে ফুলকে নিয়ে উপরে চলে গেল। ফুলকে ফ্রেশ হতে বলে নিজেও ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিল। শুভর হয়ে গেল ফুলের ঘরের সামনেই আসলো। দরজায় 2-3 বার করাঘাত করেই সাড়া পেল না। দরজা ধাক্কা দিয়েই খুলে গেল। ভিতরে ফুল চুলের সাথে যুদ্ধ করছে। শুভ ফুলের অবস্থা দেখে হেসেই ভিতরে ঢুকলো। আয়নার প্রতিবিম্বে শুভকে দেখেই ফুল অসহায় চোখে তাকালো। শুভ তা দেখে বলতে শুরু করলো, আমি খুলে দেই। ফুল মাথা নেড়ে না করলো। আমি করতে পারবো। ফুল চিরুনি হাতে নিতে গেলে শুভ কেড়ে নিল। আলতোভাবে ফুলের মাথায় চিরুনি চালালো। ফুল এক ধ্যানে শুভকে দেখতেই থাকলো। আকস্মিক পিছনের দিকে ফিরে শুভর কোমর জড়িয়ে ধরলো। শুভ ফুলের এহেন কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না। শুভ ফুলের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার ফুল বউয়ের? ফুল উত্তর দিল না। শুভ চিন্তায় পড়ে গেল। যখন দেখলো ফুলের শরীর কিছুক্ষণ পর পর কেঁপে কেঁপে উঠছে, শুভ অস্থির হয়ে গেল। চিরুনি ফেলেই নিচের দিকে ফুলকে ছাড়িয়ে নিল। ফুলের মুখ লাল বর্ণযুক্ত, ঠোঁট জোড়া সূক্ষ্ম, চোখের পানি দেখে শুভর অন্তর কেঁপে উঠল। ফুলের সামনে হাঁটু কেড়ে বসে 2 গালেই হাত রাখলো। চোখের পানি মুছে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছো কেন? ফুপুর কথায় কষ্ট পেয়েছো? আরে ফুপু তো 2 দিনের অতিথি, কাল পরশুই চলে যাবে। তাছাড়া ভাইয়া যেভাবে উত্তর দিয়েছে, আমার মনে হয় না পরবর্তীতে তোমাকে কিছু বলার সাহস পাবে। ফুল নাক টেনে উত্তর দিল, আমি এজন্য কাঁদছি না। তবে তুমি আমাকে এত ভালোবাসো কেন শুভ? শুভ ফিক করেই হেসে ফেলল। ফুলের নাকে টুক করেই চুমু খেয়ে বলল, ভালোবাসলেও জ্বালা, না বাসলেও জ্বালা। কম ভালোবাসা যায় না? শুভ দুষ্টুমি করেই বলল, আমার মনে অনেক ভালোবাসা, এত ভালোবাসা যে মনে জায়গা হচ্ছে না, তাই তোমাকে ভালোবেসে জায়গা খালি করছি। ফুল শুভ দুষ্টুমি বুঝে তার বুকে 2টা ঘা বসিয়ে বলল, যা। শুভ করে আত্মচিৎকার করে বুঝলো সে ব্যথা পেয়েছে। ফুল তখন বিচলিত হয়ে শুভর বুকের বাম পাশে হাত রেখে বলল, বেশি ব্যথা করছে? শুভ তখন হেসে ফিসফিস করলো। ব্যথা লাগলে কি ওষুধ লাগিয়ে দিবে? শুভর নির্লজ্জ ইশারা দেখে ফুল ধাক্কা দিয়ে বিছানায় ফেলে বাথরুমে চলে গেল। রজনীর মধ্য সময়।
আদিলকে বাসর ঘরে এক প্রকার জোর করে ঢোকানো হয়েছে। আগামীকাল রিসেপশন। আদিল বাসর রাত বাইরেই কাটিয়ে দিতেই চেয়েছিল, শুভও দিল না। সে জানালো একা হাতে সব সামনে নেবে। তাছাড়া বক্সি কাকা তো আছেই, আদিলকে কথা বলার সুযোগ দিলই না। এক প্রকার ঠেলেই ঘরে পাঠিয়ে দিল। আজ আদিলের ফ্ল্যাট একদম খালি। আত্মীয়রা গাটি পটলা নিয়ে শুভর ফ্ল্যাটে জায়গা নিয়েছে। শুভ যখন নিজের ঘরের বেহাল অবস্থা দেখলো তখন বলল, তোমাদের জন্য আমার ঘরটাকে আজকে রাতের জন্য আল্লাহর রাস্তায় দান করলাম। আত্মীয়রা শুনে তখন শুভর কান মলে দিল। হাসি মজার মাঝেই কত সময় পেরিয়ে গেল। রাত তখন 3টা বাজে। ফুল নিজের ঘরেই শুয়ে আছে। শুভ নিচে। গুরু জবাই করা হয়েছে আগামীকালের অনুষ্ঠানের জন্য। আত্মীয়রা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ফুলের চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই মনে পড়ে শুভর কথা। এদিকে শুভ নিচের চেয়ারে বসে ফুলের ঘরের জানলার দিকেই তাকিয়ে আছে। তার শরীর এখানে পড়ে থাকলেও মনটা ফুলের দিকেই পড়েই আছে। রাতের আঁধারে সকলে ঘুমালেও এক জোড়া ছেলে মেয়ের চোখেই ঘুমিয়ে নেই। কিছু বিশ্রী পরিকল্পনা করতে গিয়ে নিজেরাই ফ্যাসাদে জড়িয়ে পড়েছে। শুভর মায়ের যত্নে লাগানো গাছগুলো পিষে দিচ্ছে দুজনের পায়ের মাধ্যমে। বলবান পুরুষের থাবায় মূর্ছায় যাচ্ছে মেয়েটা। বলা হচ্ছে কায়সার ও প্রিয়ার কথা। প্রিয়া সারাদিনই কায়সারকে লক্ষ্য করেছে। একবার ফুলের আশেপাশে, আরেকবার তার আশেপাশে ঘুরঘুর করেছে সে। প্রিয়া তখন বুঝলো লোকটার ফুলকে মনে ধরেছে। যখন দেখলো কায়সার এ বাড়িতে এসেছে তখন প্রিয়াই নিকৃষ্ট পরিকল্পনা করেই ফেললো। আদিল ও সাগরিকাকে নিয়ে যখন সকলে ব্যস্ত ছিল তখন কায়সারের কাছে প্রিয়াই গেল। কায়সারের সাথে কথা বলার এক পর্যায়ে বলতে লাগলো, মেয়েটাকে কেমন লাগছে? কায়সার জানায়, কচি মেয়ে, দেখলেই বুকে জ্বালা ধরে। আমি যদি জ্বালা কমানোর ব্যবস্থা করে দেই তো? কায়সারের নড়ে চড়ে উঠল। সামনে বসা মেয়েটার প্রতি তার আকর্ষণ বেশি, কিন্তু মুখে বলল, যদি না পারো তাহলে তোমাকে আমার জ্বালা মেটাতে হবে। প্রিয়া কিছু একটা ভেবে রাজি হয়ে গেল। আদিলকে ঘরে ঢোকানোর পর প্রিয়াই আত্মীয়দের শুভর ঘরে ঢোকালো। গতকাল রাতে শুভকে বের করে আসতে দেখে এতটুকু বুঝতে পেরেছি যে সে শুভ ও ফুল এখনো কাছাকাছি আসেইনি। শুভ হয়তো গোসল করতে গিয়েছিল। আদিল যদি উপরে থাকে তাহলে শুভ নিচে কাজকর্ম দেখাশোনা করবে। এই ফাঁকে কায়সারকে ফুলের ঘরে ঢুকিয়ে দেবে। সব পরিকল্পনা যদি সফল হয়ে যেত তবে পৃথিবীতে ভালো খারাপের অস্তিত্বই থাকতো না। শুভ নিচে যাওয়ার আগে ফুলের ঘরে এসেছিল। ফুলকে সাবধান করে দরজা আটকে দিতে বলে নিচে চলে গিয়েছিল। প্রিয়া দরজার নব ঘুরিয়ে বুঝলো দরজা ভিতর থেকেই আটকানো। পাশের ঘরে তখনও কয়েকজনের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রিয়া কায়সারের কাছে এসে জানালে কায়সার ঠোঁটে কেটে হাসলো। তার বলিষ্ঠ হাতজোড়া এগিয়ে দিল প্রিয়ার নরম স্পর্শকাতর স্থানে। প্রিয়াকে টেনে জনমুখের আড়ালে ছাদে নিয়ে গেল। প্রিয়াও বাধা দিল না। যৌন পোড়ার পুরে ছটফট করতে করতে নিজের সব কিছু বিলীন করে দিল। পরের দিন সকালটা হলো শত্রুদের জন্য শেষ দিন এবং ভালো মানুষদের জন্য সুখের দিন। শুভর ফুপু প্রিয়াকে খুঁজতে খুঁজতে ছাদেই চলে আসলো। ওনার সাথে ছিল 4-5 জন মহিলা। ছাদের কোণে বিবস্ত্র অবস্থায় মেয়েকে দেখতে পেল শুভর ফুপু। মেয়ের পাশেই অর্ধ উলঙ্গ হয়ে শুয়ে আছে পরপুরুষ। প্রিয়ার মা চিৎকার করে উঠলেন। সাথে আসা মহিলারা ছিছি করে নিচে নেমে গেল। প্রিয়া ঘুম ঘুম চোখে নিজের অবস্থান বুঝতে পেয়ে গা ঢাকলো। কায়সারও ততক্ষণে উঠে গেছে। প্রিয়ার মা মেয়ের গালে কয়টা থাপ্পড় বসলেন। কায়সারের দিকে তেড়ে যেতে নিলে কায়সার বলে উঠল, যা করবেন নিজের মেয়েকেই করবেন, আমার গায়ে টোকা যেন না পড়ে, নয়তো মেয়ের মতো আপনার অবস্থাও করে ছাড়বো। প্রিয়া মাকে বাধা দিল। যার কাছে নিজের সমস্ত কিছু সঁপে দিয়েছে তাকে বিয়ে করবে বলে জানালো। বাড়ির প্রতিটি সদস্যের কানে ঘটনা তৎক্ষণাৎ চলে গেল। সাগরিকা লজ্জায় নিচে নামলই না। ফুলের শাশুড়ি যখন কায়সারের দিকে আঙ্গুল তুলতে গেলে প্রিয়ার কুৎসিত পরিকল্পনার কথা জানলো। শুভ চেহারা তখন দেখার মতো অবস্থা। এই প্রথম কোনো মেয়ের ওপর হাত তুলল। প্রিয়ার গালে 2-4টে থাপ্পড় বসিয়ে বলল, এখনই এই বাড়ি থেকে বিদায় হয়ে যা বিষধর নাগিন। আমার ফুলকে নষ্ট করা ইচ্ছে তো করছে, তোর জিব্বা কেটে দেই। আদিল পুলিশকে খবর দিতে চাইলে ফুপু পা চেপে ধরলো। সকলের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে তৎক্ষণাৎ বাড়ি ছাড়লো। সাগরিকাকে এর জন্য কেউ দোষারোপ করলোই না, কেননা একজনকে বিবেচনা করে আরেকজনকে দোষারোপ করা যায় না। ফুল পুরোটা সময় চুপচাপ ছিল। এবারও তার ভাগ্য সহায় ছিল বলে নিকৃষ্ট মানুষের পরিকল্পনা থেকে রক্ষা পেল। কিন্তু তা আর কতদিন?
আদিল ও সাগরিকার বিয়ের আনন্দের সাথে কিছু তিক্ত স্মৃতি হয়ে গেল। ঝড়ের বেগে বিপদ কেটে গেল, কিন্তু কেউ টেরই পেল না। বলা যায় বাতাসের সাথে মিশে এসেও চলে গেল। বিয়ের কার্যক্রম শেষ হয়ে ব্যস্ততার দিন শুরু হয়ে গেল। পূর্বের রুটিন মোতাবেক সব কিছুই শুরু হলো। ফুলের ঘুম ভাঙলো খুব সকালে। আজ কলেজে যেতে হবে। আড়ামোড়া ভেঙে ফুল বিছানা ছাড়লো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে খোপা করতে গিয়ে গলার কাছে স্পষ্ট কামড়ের দাগ দেখতে পেল। খোপা করা বন্ধ করে ফুল সেখানটায় হাত বুলালো। চোখের সামনে ভেসে উঠলো গতকাল রাতের ঘটনা। গতকাল সারা দিন শুভ চুপচাপই ছিল, ফুলের সাথে কথাই বলেনি। ফুল অনেকবার কথা বলতে চেষ্টা করেছিল, কিন্তু শুভ এড়িয়েই চলে গেছে। ফুল খুব আহতই হয়, মনে করার চেষ্টা করে নিজের ভুলের ব্যাপারটা, তেমন ভুল মনে করতে পারলই না। সারাদিন ব্যস্ততার মধ্যে থাকলেও রাতের মধ্যে সকল মেহমান চলে গেল। শুভর ফ্ল্যাট একদম খালি। ফ্ল্যাটের ভিতরে দুই ঘরে দুইজন বাসিন্দাই বসবাস। রাতে শাশুড়ির সাথে গোছ গাছের কাজ করে উপরে চলে আসলো ফুল। শুভকে পেলেও নিজের ঘরে। ফুলের কেন যেন কান্না আসলো। সে দোষ না করেও দোষী হয়ে গেল শুভর কাছে, এমনটা ভাবনায় আসলো। অন্তরে কষ্ট জমিয়ে চোখে পানি রেখে ফুল শুভর কাছে গেল। শুভ তখন শুয়েছিল। ফুল শুভর পাশে গিয়ে বসলো। শুভর বুকের বাম পাশটায় হাত রেখে বলল, কি হয়েছে শুভ? আমি কি কোনো ভুল করেছি? ধরা গলায় কথা বলেই ফুল শুভর উত্তরের অপেক্ষা করতে থাকলো, কিন্তু শুভকে এক চুল পরিমাণ নড়তে দেখতেই পেল না। ফুল এবার শুভর বুকে মাথায় রাখলো। শুভর বুকে আছড়ে পড়ে কাঁদতে থাকলো। শুভ এবার ফুলের পিঠে হাত রাখলো। দুইবার পিঠে হাত বুলিয়ে আশ্বাস দিল যে ফুলের সাথেই আছে। ফুল কান্না থামালো না। এত সুখ, এত আদর, এত ভালোবাসা পাওয়ার পর 1 ঘন্টা অবহেলা সহ্য করতেই পারলো না। শুভ বুঝলো ফুল থামবে না, তাই ফুলকে থামানোর জন্য নতুন অভিনব কৌশল অবলম্বন করলো। ফুলকে শুইয়ে দিয়ে নিজেই ফুলের উপর উঠে গলায় মুখ গুছলো। আকস্মিক আকরমণেই ফুলের কান্না থেমে গেল। শুভ থামলো না, ফুলের গলায় কামড় বসিয়ে দিল। ফুল চোখ বন্ধ করে শুভর অত্যাচার সহ্য করে নিল। শুভ থেমে ফুলের কান্না মিশ্রিত মুখশ্রীর দিকে তাকিয়ে ফিস ফিস কণ্ঠস্বরে বলল, আমি যদি আরেকটা বিয়ে করে ফেলি তখন কষ্ট পাবে না? ফুল আটকে উঠলো। এ কেমন কথা? ফুল ধরা গলায় বলল, আমাকে বুঝি আর ভালো লাগে না? আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দাও। ফুল বলল, আমার স্থান যদি অন্য কাউকে দিতে চাও তবে এই বাড়িতে আমার লাশ পড়ে যাবে। শুভ ফুলের চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালো। এতই যখন ভালোবাসো তখন আমার পাশে অন্য মেয়েদের ঘেঁষতে দাও কেন? ফুল বুঝলো শুভ সারাদিনের অভিমানের কারণ। ফুল উত্তর দিতেই পারল না। প্রিয়াকে তার আশেপাশে ঘুরঘুর করতে দেখলে কিন্তু এত মানুষের সামনে কিভাবে বলবে? শুভ ফুলের কামড়ের জায়গায় চুমু খেলো। ফুলের মাথায় হাত বুলিয়ে বলল, নিজেদের অধিকার আদায় করতে শিখো, নিজেকে শক্তপোক্ত নারী গড়ে তোলো। সবসময় আদিল ভাইয়া অথবা আমি থাকবো না। আড়ালে কে কি পরিকল্পনা করতে পারছে আমি না জানতে পারলেও তুমি জানবে। তখন যদি উদ্যোগ না নাও তবে আমাকে হারিয়ে ফেলতে পারো। ফুলের চোখ জোড়া চিকচিক করছে, এক্ষুনি কেঁদে ফেলবে। শুভ ফুলের গালে হাত রাখলো। বুড়ো আঙ্গুলের সাহায্যে গালে মসৃণ ভাবে বুলাতে লাগলো। ফুল চোখ বন্ধ করে শুভর ছোঁয়া উপভোগ করতে থাকলো। তার চোখ দিয়ে পানি ঝরছে। শুভ গাল ছেড়ে ফুলের চোখের পানি মুছে দিল। চোখের পানিকে আটকে রাখতে শিখো ফুল। কথায় কথায় চোখের পানি ফেলে দুর্বলরা। আমি চাই তুমি একজন সবল নারী হয়ে ওঠো। ফুল এবার মুখ খুলল। তুমি আশেপাশে থাকলে আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো। আমাকে ছেড়ে কখনো চলে যাওয়ার নাম নেবে না, তাহলে আমি জীবিত থাকা অবস্থায় মরে যাব। শুভ ফুলকে কথা শেষ করতেই দিল না। তার আগেই শুভ কঠিন থেকে কঠিনতম কাজ করেই ফেললো। শুভ এবার ঘুমোলো না। আবেশি চোখ বন্ধ করে স্বামীর থেকে পাওয়া ছোঁয়া উপভোগ করলো। দুজন মানুষের পবিত্র সম্পর্কের গভীরতা নিয়ে প্রশ্ন করা হলে দুজনের কথাই বলা হবে। দুজনের ভালোবাসার পরিমাপ করা যাবে না। দীর্ঘ সময় পর শুভ ফুলকে ছেড়ে দিয়ে ফুলের পাশেই শুয়ে পড়লো। ফুলের ঘন ঘন নিঃশ্বাস ফেলা দেখে চোখ ঘুরিয়ে নিল। শুভ যথেষ্ট ম্যাচিউর। এখনই সংসার নামক বাধায় ধাঁধায় নিজেদের জড়াতেই চায় না। তার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। ফুল পাশ ফিরে গেল। শুভ উঠে বারান্দায় চলে গেল। বিয়ে বাড়ির লাইটগুলো এখনো খোলাই হয়নি, আগামীকাল খোলা হবে। শুভ সেদিকেই দেখছে। ফুলে কিছুক্ষণ পর শুভর পাশে এসে দাঁড়ালো। শুভ ফুলের দিকে তাকিয়ে বলল, সকালে কলেজে যেতে হবে ফুল। আগামীকাল থেকে আমাদের ব্যস্ত সময় শুরু। ফুলের মন খারাপ হলো নাকি ভালো জানেই না। শুভর সাথে আরো কিছুক্ষণ গল্প করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়েই পড়লো।
রাতের কথা ভাবতে ভাবতে অনেকটা সময় ব্যয় করে ফেললো ফুল। হাত মুখ ধুয়ে চুলে খোপা করতে করতে সিঁড়ি ডিঙ্গিয়ে নিচে নামলো। রান্নাঘর থেকে পাতিলের টুংটাং শব্দ শুনতে পেয়ে ফুল ভাবলো তার শাশুড়ি হয়তো উঠে পড়েছে, কিন্তু ফুলের ধারণা ভুল প্রমাণ করে রান্নাঘরে সাগরিকাকে দেখতে পেল। ফুল অবাকের সাথে লজ্জাও পেল। ফুলকে দেখে সাগরিকা হেসে বলল, এসেছো? আজ তো কলেজ আছে তাই না? আমি নাস্তা বানিয়ে ফেলছি। টিফিনে কি খাবে বলো? ফুল ইতস্ত হয়ে বলল। সরি আপু, আসলে দেরি হয়ে গেছে। সাগরিকা মুখ ভরে হাসলো, পেঁয়াজ ছিলতে ছিলতেই বলল, তুমি আমাকে কূটনৈতিক যা ভেবো না। সারা বছর রান্নাঘরে পা না রাখলেও আমি কিছু মনে করব না। ফুল হাত কচলাতে থাকলো। সাগরিকা ফুলকে সহজ করার জন্য বলল, দুপুরের জন্য কিছু রান্না করতে চাও? ফুল নিচু স্বরেই বলল, ভাবছিলাম বিরিয়ানি রান্না করব। চমৎকার। আদিল আর শুভর বিরিয়ানি খুব পছন্দ। আমি গোস্ত ভিজাই, তুমি মশলা রেডি করে ফেলো। ফুল সাগরিকার সাথে সহজ হতে চেষ্টা করলো। দুই যা মিলে রান্না শেষ করে ফেললো। ফুলরা তিনজনই বাড়ি ফিরতে ফিরতে বিকাল 4টা বাজবে। সাগরিকা তিনজনের জন্য ছোট হটপটে বিরিয়ানি ভরে দিল। ফুল তখন স্যালাড কাটছিল। ফুলের হাত থেকে এক প্রকার কেড়ে নিয়ে সাগরিকা বলল, অনেক রান্না করেছো, কলেজে যেতে হবে না। এখনই সংসারে হাত দিলে পড়াশোনা গোল্লায় যাবে। যাও, তৈরি হয়ে নিচে নেমে এসো। আবিরকেও ডেকে দিও। অনেকদিন পর আরিফ নামটা শুনে ফুলের অন্তর ধক করেই উঠল। কতদিন পর এই বাড়িতে কেউ এই নামেই ডাকলো। ফুল এই বাড়িতে আসার পর থেকে শুভ বলেই সবাই ডাকতে শুরু করেছে। ফুলের বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে গেল। মুখে এক রাশ হাহাকার নিয়ে তৈরি হতেই চলে গেল। তবে সাগরিকার ব্যবহারে মুগ্ধ হলো ফুল। তাকে বড় বোনের মতো আগলে রাখে। ফুলের একটুও জন্য মনেই হয় না তার অপর পাশের মানুষটি তার যা হয়। শুভকে আর ডাকতেই হলো না। কলেজ ড্রেস পরে পরিপাটি হয়ে বের হয়ে ফুলের মুখোমুখি দাঁড়ালো। ফুলকে তৈরি হতে না দেখেই হাতের বন্ধনীর দিকে তাকালো শুভ। ভ্রু যুগল কুচকে প্রশ্ন করলো, এখনো তৈরি হওনি? কলেজে যাবে না, নাকি পড়াশোনা বাদ দিয়ে সংসার করার জন্য উঠে পড়ে লেগেছ? বলে রাখি ফুল, এই চিন্তাটা ভুলেও মাথায় আনবে না। ফুল ঘরে যেতে যেতে উত্তর দিল, বেশি কথা বলো, 5 মিনিট লাগবে। তুমি নিচে যাও। শুভ ঠোঁট কামড়ে ধরলো। ফুলকে জানানোর জন্য উঁচু আওয়াজেই বলল, কি বললে? কাছে আসবো? ফুল দরজা চাপাতে নিয়েও চাপালো না, মাথা একটুখানি বের করে বলল, ভালো হয়েছে শুভ। শুভ তেড়ে মেরে আসতে নিলে ফুল দরজা আটকে দিল। শুভ হেসে নিচে নামলো। ফুল পাক্কা 8 মিনিট পর নিচে নামলো। সব সময়ের মতো চুলে একটি বেনুনি করে পিঠে ঝুলিয়ে দিল। মুখে কোনো কৃত্রিম সাজসজ্জা নেই। শুভর কাছে এই ফুলকে দেখেই ডাকতে ইচ্ছে করে সতেজ ফুল। আজকাল শুভর ভাবনায় ফুলকে নিয়েই স্বপ্ন বুনে। আদিল উপর থেকে তৈরি হয়ে নিচে নামলো। সাগরিকা হাতে মুখে পানি ছিটাতে গেছে। ফুল আদিল আর শুভকে নাস্তা দিয়ে আরেক প্লেটে শাশুড়ির জন্য নাস্তা তৈরি করলো। ফুলের শাশুড়ি বিয়ের চাপে অসুস্থই হয়ে পড়েছেন। ফুলের হাত ধরে নিজের পাশে বসিয়ে বললেন, বস্তর আমরা নিয়ে খেতে পারবো। সাগরিকা কই গেল? মেয়েটা এত চঞ্চল, 1 মিনিটও বসে থাকে না। এই সাগরিকা! সাগরিকা নিচে নামলো। শাশুড়িকে বসে থাকতে দেখে জিভ কেটে কানে হাত দিয়ে বলল, সরি মা, আর হবে না। তোমরা শুরু করো। তোদের আজ এত চাপ নিতে কে বলেছে? আমি কি মরে গেছি? শুন, আমি একদম সুস্থ। একা একা আর কাজ করতে আসবি না, আমাকে ডাকবি। বউ শাশুড়ি মিলে কাজ করলে ভালোবাসা বাড়ে। আচ্ছা আচ্ছা, আমার আম্মা চান, পরবর্তীতে আমরা এমন ভুল করব না। আদিল চুপচাপ খাচ্ছে, কথাই বলছে না। শুভ মোক্ষম সুযোগ পেল বড় ভাইকে খ্যাপানোর জন্য। শুভ আদিলের দিকে তাকিয়ে মুখ খুলল। আহারে, আমার ফুলের মতো বউটা কাজ করতে করতে শেষ। আদিল নড়ে চড়ে বসলো। আজ তার বউ সারা জীবনের জন্য বাড়িতে চলে এসেছে। এবার আদিল বুক ফুলিয়ে বলল, আমার বউটা কি নদীতে ভেসে আসছে? সে কাজ করেনি? এমনভাবে বলছিস যেন তোর বউই পৃথিবীর মধ্যে একাই। শুভ নাক উঁচু করে আদিলের দিকে ঝুঁকে গেল। পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, কারো কিছু জ্বলছে নাকি? সাগরিকা হেসে উত্তর দিল, থামো আবির, না না শুভ, কলেজে দেরি হয়ে যাচ্ছে। শুভ থামলো না, বড় ভাইকে শুনিয়ে বলল, আমার বউ 3 মাস ধরে আমার কাছে, তোমার বউ 2 দিন ধরে। আসো, খেয়াল রাখার বিষয়টা পরিমাপ করি। বলে দিলাম ভাই, আমারটাই বেশি হবে। আদিল খুক খুক করে কেসে উঠল। শুভর দিকে রক্ত চক্ষু নিক্ষেপ করে শাসালো, বড় ভাইয়ের সাথে মশকরা করিস? আমিও সুদে আসলে সব হিসাব নিয়ে ছাড়বো। শুভ ভ্রু নাচিয়ে বলল, আমার বউ সেরা, তার স্বামীও সেরা।
গাড়ি থেকে নামতেই শুভ ফুলের হাতে চিঠি গুজে দিল, কানের কাছে ফিস ফিস করেই বলল, ক্লাস শুরু হওয়ার আগেই পড়ে নিবে। ফুলের চোখ জোড়া চিকচিক করে উঠল, যেখানে সেখানে ভর করলো এক আকাশ সমান আনন্দ। আজও কলেজে পৌঁছে ফুল ও শুভ আলাদা হয়ে গেল। শ্রেণীকক্ষে প্রবেশ করেই ফুল ভাবলো বাথরুমে যাওয়ার বাহানায় চিঠি পড়ে আসবে, কিন্তু তা আর হলো কই। এতদিন পর প্রাণ প্রিয় বান্ধবীকে পেয়ে আরিফা ঝাঁপিয়েই পড়লো। ততক্ষণ ফুলের গলায় ঝুলে থাকলো যতক্ষণ না ফুল তার পাশে গিয়ে বসলো। দোস্ত রে, তোকে আজকে অন্যরকম লাগছে। ফুল হেসে বলল, তোকে তো বিবাহিতা মহিলা মনে হচ্ছে। আরিফা সাথে সাথে ব্যাগ থেকে আয়না বের করে চেহারা দেখলো, গালে হাত বুলিয়ে বলল, কই কই? ফুল হেসে ফেললো। সারা ক্লাসরুমে নাফিসকে খুঁজলো, নাফিস এখনো আসেনি। ফুল আরিফাকে নাফিসের কথা জিজ্ঞেস করলো। নাফিস আসেনি? এসেছে তো, বাইরে গেছে হয়তো। ক্লাস শুরু হতে এখনো 10 মিনিট বাকি। ফুল ভাবলো নাফিসের সাথে কথা বলে আসবে, সাথে চিঠিও পড়ে আসবে। নাফিসকে পেল কলেজের বারান্দায়, দেয়ালে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে। ফুল প্রফুল্ল চিত্তে ছুটে গেল, নাফিসকে উদ্দেশ্য করেই বলল, কেমন আছিস নাফিস? এতদিন পর প্রিয় বন্ধুর কণ্ঠস্বর শুনে অন্তর শীতল হয়ে গেল নাফিসের। কিন্তু পর মুহূর্তেই ফুল অন্য কারোর মনে পড়তেই মুখ কঠিন্য ভাব করে ফুলের দিকে ফিরে তাকালো। ফুলকে ভালোভাবে দেখে উত্তর দিল, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। ক্লাসে যাবি না? যাব। নাফিস কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়েই থাকলো। গলার পাশে কামড়ের দাগ দেখে বুক জ্বলে উঠল। নাফিস সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। তার ভাবনায় ফুলকে নিয়ে খারাপ ভাবনা আনতে চাই না। ফুলকে দেখেই বোঝা যাচ্ছে ফুল শুভর সাথে সুখেই আছে। নাফিস নত চোখে বলল, ক্লাস শুরু হয়ে যাবে, চল যাই। ফুল আমতা আমতা করে বলল, তুই যা, আমি একটু পর যাব। নাফিস মাথা নেড়ে চলে আসতে নিলে ফুল পিছন থেকে ডেকে উঠল, আজ তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, টিফিনের সময় কিন্তু একসাথে খাবো। নাফিস তাচ্ছিল্য করে হেসে না ফিরেই জবাব দিল। আমাকে নিয়ে খেললে তোর বড় রাগ করবে না? ফুল উত্তর দিতেই পারল না, মনে প্রশ্ন জাগলো। শুভ কি রাগ করবে? ফাঁকা জায়গায় ফুল চিঠি খুলে পড়তে শুরু করলো। প্রিয় সতেজ ফুল, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে আমার। জানি আমাদের সম্পর্ক হালাল পবিত্র, কিন্তু এখনও সেই সুখময় সময় আসেনি। বিগত দিনগুলোর পাগলামির জন্য আমি নিজেকে দোষারোপ করছি। যতই হোক ছেলে মানুষ তো, চোখের সামনে সুন্দর ফুলকে দেখে নিয়ন্ত্রণ করা যায়। শুনো ফুল, কলেজ শুরু হয়েছে, তার মানে আমাদের পড়াশোনা শুরু করতে হবে। প্রতিদিন সন্ধ্যার পর আমার সাথে পড়তে বসা আবশ্যক। আমি কিন্তু পড়াবো, তোমাকে দুষ্টুমি করব না। আর যদি করেও থাকি তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। কি দিবে না? ফুল, আমার আর তোমার মাঝে আমাদের দুজনের বয়সটা চলে এসেছে। আমাদের জীবন সঠিকভাবে গড়তে হবে, আমাদের পরিচয় বানাতে হবে। তার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ। আমি জানি তোমার কাছে সব কিছু এলোমেলো লাগছে, আমার উপর ভরসা রেখেও সব ঠিক করে দিব। ফুল বউ, আমার আদরের ফুল বউ, অনেক আদর আমার বউয়ের জন্য। আমি তোমার মাঝে দিনে দিনে ডুবে যাচ্ছি, তোমার মায়ায় আসক্ত হয়ে যাচ্ছি। নিজেকে নিয়ন্ত্রণ করতে খুব কষ্ট হয়। ব্যাপার না, আমাদের ভবিষ্যতের কথা ভেবে সব করব। প্রিয় লাজুক ফুল, তোমাকে লজ্জায় ফেলার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের মতো শেষ লজ্জা দেওয়ার জন্য তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। বাড়ি থেকে ফেরার সময় গতকাল রাতে দেয়া আমার আদরের দাগ ঢেকে আসনি। ক্লাস শুরু হওয়ার আগে ব্যবস্থা করে নিও। ইতি, তোমার ভোলা ভালা বর। চিঠি পড়ে ফুলের হাত সাথে সাথে গলায় চলে গেল। সে আশেপাশে তাকিয়ে বেনুনি দিয়ে দাগটা ঢেকে দিল। পরক্ষণে কিছুক্ষণ আগের কথা মনে পড়লো। নাফিস তার গলার দাগ দেখে ফেলেনি তো? তার জন্য কি ছেলেটা ফুলের দিকে তাকিয়ে কথা বলেনি? ফুল কপাল চাপড়ালো, মনে মনে শুভকে শায়েস্তা করতে ফোন দিয়াতে থাকলো। টিফিনের সময় নাফিস ফুলের সাথে টিফিন করতে এলো। আজ নাফিসও টিফিন নিয়ে এসেছে, রুটি আর ডাল ভাজি। স্কুলে থাকতে ফুলের সাথে সবসময় ভাগাভাগি করেই খেত। আরিফা, ফুল ও নাফিস একসাথেই টিফিন খেতে বসলো। তিনজন ভাগাভাগি করেই খাচ্ছে। ফুলের হাতে রান্না করা বিরিয়ানি খেয়ে আরিফার চোখ বন্ধ করে এসেছে। সে ফুলের দিকে হেলে পড়ে যেতে যেতে বলল, দোস্ত, কি রাঁধলি? আমার তো খেয়ে ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। ফুল হেসে আরিফাকে ধাক্কা দিয়ে উঠালো। নাফিস বাঁকা চোখে আরিফার কাণ্ড দেখে বিড়বিড় করলো, নাটক বাজবে। আরিফা নাফিসের আনা টিফিন মুখে নিতে নিতে বলল, আমি মিষ্টি এনেছি, কিন্তু কাউকে দিব না। নাফিস বুঝলো তাকেই উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে। সে গম্ভীর মুখেই উত্তর দিল, পচা মিষ্টি এমনি তো পেটে হজম হয় না।
আরিফা মুখ ফুলিয়ে রাখলো। নাফিসের রান্না টিফিন অর্ধেক খেয়ে রেখে দিল। ফুল দুজনের খুনসুটি দেখে মজায় পেল। সে আরিফার থেকে মিষ্টি নিয়ে অর্ধেক কামড় বসাতেই সেখানে শুভ এসে উপস্থিত হলো। তার হাতেও বিরিয়ানির বক্স। ফুলের হাত থেকে বাকি অর্ধেক মিষ্টিটুকু করে মুখে নিয়ে আশেপাশে তাকিয়ে বলল, কেউ দেখেনি তো? আরিফা হাঁ করে তাকিয়ে দেখলো। শুভ দাঁত বের করে হেসে আরিফার উদ্দেশ্যে বলল, মুখ তো বন্ধ করো খালাম্মা। আরিফা মুখ বন্ধ করলেও ঠোঁট নাড়ালো। এটা কি হলো? শুভ উত্তর দিল, টিফিন শেয়ার করা হলো, নাও আমার থেকে 1 চামচ বিরিয়ানি খেয়ে দেখো তো কেমন হয়েছে। ফুল শুভর পেটে গুঁতো দিয়ে ইশারায় না করলো। শুভ শুনলে তো আরিফাকে জোর করে 1 চামচ বিরিয়ানি খেতে বাধ্য করলো। আরিফা 2-3 বার চিবিয়ে চোখ বড় বড় করে তাকালো। নাফিসের হাত থেকে ফুলের টিফিন কেড়ে নিয়ে সেখান থেকে আরেক চামচ খেলো। দুইটা স্বাদ একই মনে হচ্ছে। আরিফা ফুলের দিকে ফিরে বলল, তুই এই ব্রিলিয়েন্ট ছেলের টিফিন চুরি করেছিস নাকি সে তোরটা? ফুল কাচুমাচু হয়েই বসলো। সে জানে আজ তার রক্ষা নেই। শুভ তাল মেলালো। হ্যাঁ ফুল, বলো বলো। ফুল অসহায় চোখে নাফিসের দিকে তাকালো। নাফিস বলল, এক বাড়িতে থাকলে তো একই খাবার নিয়ে আসবে, তাই না? মানে ফুল তো শ্বশুর বাড়ি থাকে। আরিফার বেহাল চেহারা দেখে শুভ মজাই নিচ্ছে। নাফিসের দিকে তাকিয়ে হাসি আসল কথা শোনার আশায়। নাফিস এইটুকু বলেই থেমে গেল। সে ভেবেছিল ফুল অথবা শুভ হয়তো নিজেদের কথা জানাবে, কিন্তু সে হতাশ হলো। কারণ ফুল লজ্জায় কিচ্ছু বলবে না, আর শুভ হলো আস্ত বজ্জার ছেলে। সে নাফিসের মুখ থেকে শোনার জন্যই এত কাহিনী ঘটিয়েছে। আরিফার প্রশ্নবিদ্ধ চাহনি দেখে নাফিসের ইচ্ছে করলো 2টা ঘা বসিয়ে দিতে। মেয়েটা এত বোকা কেন? নাফিস শুভর দিকে কটমট চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে শুরু করলো, ফুলের স্বামীর নাম আবির মাহমুদ শুভ। ও শুভ, সুন্দর নাম। কি? আরিফার মুখায়ব দেখেই শুভর সাবধানে ফুলের হাত মুষ্টিবদ্ধ করে বেঞ্চের উপর রেখে বলল, আমার বউ। নাফিস মুখ বাঁকা করে ঠ্যাং গেল। বিড়বিড় করে শুভর কথা রিপিট করলো। আমার বউ। শুভ ফুলের বিরিয়ানির বক্স নিয়ে নিজেরটা ফুলের দিকে বাড়িয়ে দিয়ে খেতে লাগলো। নাফিসের কি যেন হলো। সে নিজের টিফিন বক্সটা থেকে আরিফার অর্ধেক খাওয়া রুটিটাতে কামড় বসালো। এদিকে আরিফা চিৎকার করছে, আরে ওইটা আমার এইটু। নাফিস মুখে খাবার রেখেই বলল, আমি খেয়ে ফেলেছি, এখন কি পেট থেকে বের করে দেব? আরিফা চুপসে গেল। তবে ফুলের বরের পরিচয় জানার পর থেকে একাকী ফুলের সাথে কথা বলার জন্য ছটফট করতে থাকলো। এদিকে শুভ নাফিসের হিংসাত্মক মনোভাব দেখে মজাই পেল। নাফিসের কাঁধে হাত রেখে ফিসফিস করেই বলল, হবে নাকি বন্ধু, ছুটির পর এক টান? নাফিস ছি মার্কা চোখে তাকিয়ে শুভর পেটে গুঁতো দিয়ে ব্রেঞ্চ থেকেই উঠে গেল। শীতের কোনো এক ছুটির দিনে শুভ ফুলের জন্য চমৎকার কিছু আয়োজন করলো। সাগরিকার সাহায্যে পুরো ছাদ মোমবাতি দিয়ে সাজালো। ফুলের প্রিয় ফুল ছাদে বিছিয়ে দিল। ফুলের পছন্দ অপছন্দ মাথায় রেখে ত্রুটিহীনভাবেই সমস্ত কাজ করতে চেষ্টা করলো। সাগরিকা দেবরের অবস্থা দেখে হাসলো, পিঠে চাপড় দিয়ে বলল, ফুলের খুব পছন্দ হবে। শুভ তবুও ঘামে। কি থেকে কি করবে ভাবতে ভাবতে সময় ফুরায়। সাগরিকা শুভকে ছাদে রেখেই ফুলকে খবর দিতে চলে যেতে নিল। শুভ ভাবিকে থামায়। ছাদের কোণায় লুকিয়ে রাখা প্যাকেট বের করে হাতে দিয়ে বলে, তৈরি হয়ে নাও ভাবি, ভাইয়া নিচে অপেক্ষা করছে। সাগরিকা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। 2 ভাই মস্ত বড় শেয়ানা। একজন বউকে চমকে দেওয়ার জন্য সাহায্য চায়, তো অপরজন তাকে চমকে দিতে দাঁড়িয়ে রয়। সাগরিকা শুভর মাথায় হাত রেখে দোয়া করে চলে গেল। ফুলকে সাগরিকা সাদা রঙের গাউন পরিয়েছে। শুভ নিজে পছন্দ করেই কিনেছে। সাগরিকা আগে মিথ্যে বলে ফুলকে তৈরি হতে বলেছিল। ছাদ থেকে সাগরিকা নেমে ফুলের ঘরে গেল। ফুলের সামনে সাদা ফুলকে দেখেই মাশাআল্লাহ বলল। ফুল লজ্জায় নত হয়ে বলল, তুমি তৈরি হলে না? এই তো যাচ্ছি, তোমার জন্য ডাক পিয়ন সেজে এসেছি, নাও তোমার চিঠি। ফুল অবাকের সাথে খুশি হলো। বেশি চিন্তা না করে চিঠি খুলে পড়া শুরু করলো। প্রিয় শুভর সুখী ফুল, তুমি কি জানো তুমি আস্ত একটা মন ভোলা? আজকের দিনটা কিভাবে ভুলে গেলে? এই বিশেষ দিনই তো উচিত ছিল গুনে গুনে আমাকে চুমু খাওয়ার, কিন্তু তুমি হয়তো মনে করতে চেষ্টা করছো আজকের বিশেষ দিনের কথাটা। উফ, মস্তিষ্কে এত চাপ দিতে হবে না। আমি মনে করিয়ে দিচ্ছি ফুল, আজ আমাদের বিবাহ বার্ষিকী। ঠিক 1 বছর আগে রাতের আধারে 3 বার কবুল বলার মাধ্যমে তোমাকে নিজের করে নিয়েছিলাম। জানি সেদিনের ঘটনাটা তোমার জন্য কষ্টকর ছিল, কিন্তু আজ প্রমিস করছি আজকের রাতটা তোমার সুখের রাতগুলোর মধ্যে একটি রাত হবে। ফুল বউ, ছাদে অপেক্ষা করছি, জলদি এসো। ইতি তোমার শুভ। ফুলের
ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সময় অপচয় না করে ছাদের দিকে ছুটল। ফুলের ইচ্ছেগুলোর মধ্যে একটি ইচ্ছে ছিল শুভর সাথে ছাদে বসে রাত জেগে গল্প করা। শুভ ফুলের ইচ্ছের কথা ভোলেনি, এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। এদিকে ফুল ছাদের কাছাকাছি আসতেই শিউলি ফুলের ঘ্রাণ পেল। ধীর পায়ে এগিয়ে এসে দরজা খুলেই অবাক হয়ে গেল। সারা ছাদ মোমবাতি দিয়ে সাজিয়ে রেখেছে শুভ। জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো শিউলি ফুল। ফুল গাউন উঁচু করে হেঁটে সামনে এগোলো। আশেপাশে শুভ নামক শান্তিকে খুঁজতে লাগতো। শুভকে পেল ছাদের শেষ কোণায়। ফুল কাছাকাছি আসতেই শুভ ফিরে তাকালো। ফুলকে দেখে শুভ এতটাই আবেগপ্রবণ হয়ে গেল যে তার চোখে পানি চলে আসলো। ফুল শুভকে জড়িয়ে ধরলো। সে জানে ওই চোখের পানির কারণ ফুল। একজন মানুষ কতটা ভালোবাসলে চোখে পানি আসে। ফুলকে খুব শক্তভাবে জড়িয়ে রেখেছে শুভ। পাজা কোলে তুলে ফুলকে নিয়ে দোলনায় বসালো। ফুল তখনও শুভর বুকেই মুখ গুজে রেখেছে। শুভ মুখ খুলল। জামা পছন্দ হয়েছে? ফুল মাথা না বোধক ইশারা করলো। শুভ দুষ্টু হেসে বলল, তবে খুলে দাও। ফুল শুভর বুক পকেটে কামড় বসিয়ে দিল। শুভ আহ করে আর তো চিৎকার করে বলল, রাক্ষসী বউ।